বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্রটা কোথায়, আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। কে তোমার আপন সেটা আসলে বিপদের সময় ভালোভাবেই বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে। নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি, অনেক কথা শেয়ার করব, অনেক গল্প করব। আশা করি তোমাদের কোনো না কোনো পার্ট তো একটা ভালো লাগবে ইনশাল্লাহ। সো চলো ব্লগটা স্টার্ট করি। রান্না করছি আমি নুডলস, আর এই ভিডিওটা গতকাল সন্ধ্যার নাস্তা হিসেবে আমি বাসার সবার জন্য বানাচ্ছিলাম তোমার নুডলস। আজান যেহেতু সেই সকাল 7টায় ওঠে, বড় ছেলে সেই 6টায় স্কুলে চলে যায়, তো সেক্ষেত্রে না এখন আমাকে আর তাড়াহুড়া করে তাদের পেছনে লেগে থাকতে হয় না যে ঘুমাও ঘুমাও ঘুমাও। তারা দুই ভাই না দুপুরের পরে একটু ঘুমিয়ে যায়, আর তারপরে হচ্ছে যে আবার ইভিনিং ক্লাস থাকে। এদিকে আজান বাবা আবার ঘুম থেকে ওঠার পরে পার্কে দৌড় দেয়, তো সেক্ষেত্রে একটু নাস্তা যদি না করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেটে ক্ষুধা থেকে যায়। আর এখানে আমি একটু চাপ সৃষ্টি করি যে কিছু তো খেতেই হবে। সামান্য ডিম দিয়ে তোমার এই কোকোলা নুডলস রান্নাটাই আমার বাচ্চাদের পছন্দের একটা খাবার। এখানে যদি তুমি তোমার ভেজিটেবল ইউজ করো বা গাজর, ক্যাপসিকাম, অন্য কিছু, তাহলে না সেগুলো বেছে বেছে ফেলে দেবে। ঠিক যেমন পিৎজার ওপরের যে লেয়ারগুলো থাকে, তোমার চিকেন বলো, মাশরুম বলো, ক্যাপসিকাম বলো, সব কিছু ফেলে দেয় এরা শুধু না ওই রুটিটা খায় পিৎজার। তো সেম আমার নুডলসের ক্ষেত্রে, তো আমার কথা যেটা খাবে সেটাই ভালো, তো আমি এইভাবে বানিয়ে দিই। তারা যেহেতু এটাই পছন্দ করে, আমার এটাতে আমি বলতে চাই আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পরে আমি আর ওদের বাবা রাতে বের হয়েছি যে 1 কাপ চা খাবো, তো চলে আসছি দৌড়ের উপর টি স্টলে। এই তো আমার চাউমিন চলে আসছে। চাউমিন আজকে খাবো র চা। দাঁড়াও, গরম। আরে চিয়ার্স। তুমি দুধ চা খাইতে? চা ফুদিয়ে খা, শুধু পুদিনা পাতা পাতা গন্ধ, স্মেল বের হচ্ছে। অনেক দিন পরে দৌড়ের উপর টি স্টলে র চা। লেবু, পুদিনা পাতার স্মেল। সামান্য এই ভালোবাসা, সামান্য এই সন্তুষ্টি নিজেকে পরিতৃপ্তি দেয়। তো এটাই কি আসলে নিজের জন্য একটু ভালো কিছু না? আর এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমাকে অনেক সাড়া দেয়, নাড়া দেয়, এবং আমি এগুলোকে অনেক বেশি ভালোবাসি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, তোমার হচ্ছে যে আজানকে ঘুম থেকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, তারপর মাছকে খাবার দিলাম। আর মা ছেলের জন্য আজকে 2টা ডিম সিদ্ধ করেছি, যে আজানকে আজকে খাওয়াবো জোর করে একটা, আর আমি আজকে খাবো একটা। অসুস্থ হওয়ার পর থেকে না আবার তোমার রুটিনটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। কোনো রকম হেলদি ফুড খাচ্ছি না আমি, যেটার ব্যাড ইফেক্ট আমার উপর আবার পড়বে মনে হচ্ছিল। আর এদিকে অ্যাজ ইউজুয়াল টিফিন ওকে জিজ্ঞাসা করেই নেওয়া হয়েছে যে বাবা তুমি কি নিবে, তো ও অ্যাপেল নিবে আর হচ্ছে যে নাগেটস ফ্রাইগুলো নিবে। সো আমি তার টিফিনটা রেডি করে তাকে অলরেডি স্কুলে দিয়ে চলে আসছি। স্কুলে দেওয়ার পরে ওদের বাবা গত রাতে তোমার কিছু বাজার করে নিয়ে আসছে, কাজু বাদাম
একেবারেই শেষ হয়ে গিয়েছিল। আর জিরা, মনে করো আমি যখন অসুস্থ ছিলাম তখন তো রান্নাঘরে আমি একেবারেই তোমার ঢুকতে পারি নাই প্রায় 10-12 দিন। তো সেক্ষেত্রে যতগুলো জিরা তোমার ব্লেন্ড করা ছিল, তোমার ভেজে বলো বা হচ্ছে যে অভাজা বলো, যেটাকে কাঁচা জিরা বলে, তো সেগুলো সম্পূর্ণটা আমার শেষ হয়ে গিয়েছে। তো এখানে তোমার আধা কেজির মতো জিরা আনা হয়েছে, এটা আমি পুরোটাই তোমার হচ্ছে যে একদম ফ্রাই করে তারপরে রেখে দিব, ব্লেন্ড করব। আমি তোমার অলওয়েজ কি করি, তোমার কিছু জিরা ফ্রাই করে রাখি। কখনো ওই যে গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস রান্না করার পরে না আমি জাস্ট পরে একটু ফ্লেভারের জন্য অ্যাড করে দেই। আর কিছুটা আবার কি করি, না ভাইজে শুধু তোমার ব্লেন্ড করে তারপরে রাখি। ওইটা প্রতিদিন রেগুলার রান্নার কাজে আমাকে ব্যবহার করতে হয়। ব্লগ স্টার্ট করার সময় আমি একটা কথা বলেছি যে বৃষ্টি আসলে ঘরের ছিদ্রটা কোথায় সেটা ভালোভাবে টের পাওয়া যায়। কেননা বৃষ্টি যখন আসবে, তোমার যদি টিনের ফুটায় ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়েই কিন্তু বৃষ্টি ঘরের মধ্যে ঢুকে যাবে। ঠিক সেই রকম তোমার বিপদের সময় কিন্তু আসলেই বিপদে বন্ধুর পরিচয়, এটা কিন্তু এমনি এমনি কথা বা উক্তি এমনি এমনি সৃষ্টি হয় না, বা এই কথাটার মূল্যটা কেন এতটা আসলে বেশি ভয়ঙ্কর আর অতি বাস্তব। তো আমি এই কথাটা কেন বলেছি, কারণ আমি মাঝখানে যে অসুস্থতা আসলে ছিলাম, ভয়ঙ্কর রকমের অসুস্থতা, সেখানে আমি না মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যে তোমার ভেবেছিলাম যে আমি বেঁচে আছি কেন, বা আল্লাহ কেন বেঁচে রেখেছে, বা যতদিন বেঁচে থাকবো ততই গুনাহ হবে, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলো, এত কেন কষ্ট দিল, এত কেন, মানে নানা রকম ধরো অসুস্থতায় পড়লে না মাইন্ড তোমার আছে না যে নেগেটিভ দিকে একটু বেশি দৌড় দেয়। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম, উল্টা কিছু না। তো তারপরে যখন অসুস্থ হলাম তখন কিন্তু বুঝতে পেরেছি যে একটা বাসায় একজন ওয়াইফ যখন অসুস্থ হয় তখন স্বামী কতটা অসহায় হয়ে যায়, বা স্বামী কতটা আসলে পরিবারের জন্য বা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তখন কিন্তু ভালোভাবে বোঝা যায়। মেন কথা যে তুমি অসুস্থ হওয়ার পরে তোমার হাজব্যান্ড তোমার জন্য যে কী রকম কি, তুমি সেটা ভালোভাবে ফিল করতে পারবে যদি সেটা কেয়ারিং হাজব্যান্ড হয়। সেক্ষেত্রে আসলে সবার হাজব্যান্ড যে একরকম হবে সেটা কিন্তু একেবারে বোধগম্য না, বা সবার ফ্যামিলি মেম্বারও একই রকম না। তবে আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ 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 আমার হাজব্যান্ড সবসময়ই তোমার, আমার যখন 2টা বাচ্চা অসুস্থ হয় প্লাস ধরো আমি কখনো অসুস্থ হই, সে না তোমার জান প্রাণ দিয়ে চেষ্টা করে। মানে ধরো আল্লাহ তাআলা সুস্থতা দান করবে, এটা তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু সে না কখনো দূরে যেতে চায় না, সবসময় পাশে থাকে। পাশে থাকাটাও যে কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমার মাথায় একজন হাত দিয়ে দিবে, বলবে যে আমি পাশে আছি, এর চেয়ে বড় পাওয়া কিন্তু আর হতে পারে না। আর এটাই কিন্তু অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি যখন অসুস্থ হলাম, হাজব্যান্ডকে তো চেনাই যায় অসুস্থ হলে, যে একটা হাজব্যান্ড আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বা একজন হাজব্যান্ড অসুস্থ হলে তখন কিন্তু সেও ফিল করবে যে আমার ওয়াইফটা আসলে কতটা ইম্পর্টেন্ট। যতটা আমরা নর্মাল ধরো চলাফেরা করছি কোনো কিছু আমরা এত ফিল করতে পারি না, বুঝতে পারি না, কিন্তু যখন তুমি বিপদে পড়বে, যখন তুমি অসুস্থতায় পড়বে, তখনই তুমি কিন্তু মানুষ ভালোভাবে চিনে জেনে ভালোবাসাটা অনুভব করতে পারবে। তো সেক্ষেত্রে আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরে যখন 2বার সেন্সলেস হয়ে গেলাম, আর আমি কিন্তু তখন ব্লগ আপলোড করতে পেরেছিলাম না 8-10 দিন। তো সেই ক্ষেত্রে তারপরে তোমার যখন আমি 2বার সেন্সলেস হয়ে গেলাম, তখন আমি ভেবেছিলাম যে আমার ডেঙ্গু হয়েছে, বাট আমার ডেঙ্গু হয়েছিল না। যাই হোক, আমি অসুস্থতার জন্য অনেক উইক ছিলাম। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আমার দেবরকে ফোন করলো যে তাহলে তুই তোর ওয়াইফকে নিয়ে একটু বাসায় আয়, কেননা অফিস তো করতেই পারছে না আমার হাজব্যান্ড, এদিকে আমার বড় ছেলে অসুস্থ, আমিও অসুস্থ, আমার মা অসুস্থ, পুরো বাসাটা একদম মনে করো যাযাবর অবস্থা অসুস্থর মধ্যে। তো সেক্ষেত্রে সেই সময় যদি আমার দেবর আমার যাকে না নিয়ে আসতো, সত্যিই কথা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। আর আমার হাজব্যান্ডও মনে করো আছে না যে রুগীদের দেখতে দেখতে সেও অসুস্থ হয়ে পড়েছিল, রাতে ঘুম হচ্ছিল না তার। আর ছেলে মানুষ না, তুমি দেখবা তাকে দিয়ে তুমি 1000টা কাজ করাচ্ছ, কিন্তু রান্নাঘরের কাজটা না তারা একটু অ্যাভয়েড করতে চায়। আর
পুরুষ মানুষ না রান্নাঘরের জন্য আসলে আমরা যতই বলি না কেন যে সবাই সমান সমান কাজ করব, কিন্তু নারীদের স্থানটা আমি মনে করি যে আমরা যতটা সহজে, আমরা যতটা ভালোবেসে রান্নাঘরে আমরা রান্না করি বা তোমার অনেক সময় কাটাতে পারি, এটা কিন্তু ছেলেরা পারে না। কি এটা? আম্মুকে ফুল দিলে কি আম্মু ভুলে যাবে? বেবি দেখো কত কত রোদ। চলো আমাকে নিয়ে এসে ফুল গিফট করা হচ্ছে। এটা কোথায় পেলে তুমি বেবি? ফ্লাওয়ারটা কোথায় পেলে? আজানকে রীতিমতো আমি জোর করে স্কুল থেকে নিয়ে আসছিলাম, আসলে সে আসতেই চাচ্ছিল না। এদিকে রোদের এত তাপ, তারপরে ওকে বলছিলাম যে তোমার জন্য চকলেট সারপ্রাইজ আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার দেবর যখন দিল্লিতে গিয়েছিল চকলেট এনেছিল অনেকগুলো প্যাকেট, একটা থেকে গিয়েছিল, তো ভাবলাম যে আজকে ওকে বের করে দিই, সে খুশি হয়ে যাবে। এমনিতেও সে অনেক আপসেট। আর ব্লগের অনেকগুলো পার্ট আসলে চলে গিয়েছে। আমি রান্না শেষ করেছিলাম, তারপরে আজানকে স্কুলে আনতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে স্কুল থেকে আসার পরে কোনো কথা বলতে গেলে না আসলে অনেক কথাই চলে আসে। তো আবার সেই পয়েন্টে চলে যাই যে আপন মানুষ কি করে আসলে আমরা বুঝবো বা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে না আমি অলওয়েজ আমাদের বিপদে আপন মানুষ, ফ্যামিলি মেম্বার সবাইকে পেয়েছি, সব সময় পেয়েছি আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে না আমরা খুব ব্লেসড যে একে অপরের বিপদ হলে কেউ কখনো বসে থাকে না। এটা আমাদের জন্য আসলে একটা ভালো দিক। আমি ধরো আজকেও যদি বিপদে পড়ি, আমি আমার যে কোনো যাকে যদি ফোন দিয়ে বলি যে আমার এই প্রবলেম, আমাকে সাপোর্ট করতে হবে, আসতে হবে, ইনশাল্লাহ তারা আসবে। এই ট্রাস্টটুকু, এই ভরসাটুকু আমার আছে। জানি না আসলে তাদের মনে কি আছে, বাট আমার কেন জানি ফিল হয় যে আমি কোনো বিপদে পড়লে তাদেরকে আমি যদি আমার পাশে চাই, ইনশাল্লাহ আমি পাবো, যদি তাদের কোনো বিপদ না থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমি ব্লেসড। তো এই জন্য না মাঝে মধ্যে আমার মনে হয় যে বিপদে না পড়লে আসলেও অনেককেই অনেক সময় তোমার চেনা যায় না। অনেকে তোমার স্বার্থের জন্য শুধু তোমার সঙ্গে মিশবে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, জাস্ট শুধু স্বার্থের জন্য। আর অনেকে তোমাকে মন থেকেই ভালোবাসবে। আমরা মানুষরা না যেমন ভালোবাসার ক্ষুধার্ত আমাদের ভিতর আছে, তো সেক্ষেত্রে আমরা মানুষরা না ভালো করে ফিল করতে পারি কে তোমাকে তোমার মন থেকে ভালোবাসতেছে আর কে তোমার সাথে তোমার স্বার্থের জন্য তোমাকে ইউজ করছে বা তোমার সঙ্গে আছে। এতটুকু বোঝা অবশ্য যায়, বাট অনেক সময় না আমরা মানুষ এতটা ইমোশনাল অনেক সময় যে আমরা না ফেক লাভ কোনটা, ট্রু লাভ কোনটা, এটা আমরা রিয়েলাইজ করতে পারি না। আর সব সময় ট্রাস্ট করেও আবার কিন্তু ধোঁকা খেয়ে যায়। কেননা আমরা দেখো ট্রাস্ট করতেছি অন্ধভাবে, কিন্তু তারা তো আসলে ওই গ্যাপটা রাখে। আর আমি কি করি কি, ওই ভালোবাসার ক্ষেত্রে না গ্যাপটা রাখতে ভালো লাগে না আমার। যে তোমাকে যদি আমি ভালোবাসি, একেবারে মন থেকে ভালোবাসবো, আর যদি না বাসি তাহলে ওকে বাবা ঠিক আছে, তুমি তোমার মতো আমি আমার মতো, এইরকমটা মনে হয়। আর যাই হোক, আসলে ওই যে আমি গত ব্লগেও বলেছি যে সুস্থতা আসলে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। বেঁচে থাকার জন্য সুস্থ থাকাটা যে কতটা ইম্পর্ট্যান্ট তুমি সামান্য জ্বরে পড়লেও ফিল করতে পারবে যে আসলে সুস্থতা জীবনে কতটা সুন্দর একটা বিষয়। সামান্য জ্বরও মানুষকে আসলে কিভাবে যে ভেঙে ফেলতে পারে। আমি এই রিসেন্টলি যদি অসুস্থ না হইতাম, কোনো কিছু আসলে এত ভালোভাবে এত সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারতাম না। ব্লগের অনেকগুলো পার্ট চলে গিয়েছে। আমি আসলে আজকে সকালে কি অবস্থা ছিল, আমাদের বাসার তোমার পানির যে ট্যাঙ্কি এটা পরিষ্কার করার ফলে সকালেই বলে দিয়েছিল যে পানি থাকবে না, যার ফলে আমি সকালে রান্না বান্না অনেকগুলো কাজ করার পরে আজান বাবাকে স্কুলে আনতে গেলাম। তারপরে আমার বাদাম ভাজাটা হয়েছিল না, বাদামটা আছে না যে একটু ঘি দিয়ে তোমার আস্তে আস্তে করে অনেক সুন্দর করে ভেজে রাখলে না অনেক দিন তোমার সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস খেতেও অনেক মজা লাগে, তখন আর বাজে লাগে না, যেটা বাচ্চারা ইজিলি খেতে পারবে। আর বাচ্চাদের জন্যই আমি ভাবলাম যে
অনেক বেশি করে ভাজবো না, কেননা অনেক দিন থাকলে না তোমার এই মচমচে ভাবটা বাদামের থাকে না। আর যার জন্য আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি আর ঘি অ্যাড করে দিলাম, যে এটা আমি ড্রাই করে সুন্দরভাবে ভেজে নিয়ে আমার ডাইনিং টেবিলে রাখবো। যখন যার মন চাবে 2টা পিস খেয়েও যদি পানি খাওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো এটা আমি ভেজে নিচ্ছিলাম। আর আমার ছোট ছেলেকে নিয়ে আমি পারি না, এই দুপুরবেলা ও খাবে পরোটা, ভাত খাবে না, তো যার জন্য আসলে ওকে আমি পরোটা ভেজে দিচ্ছিলাম। আর কাজগুলো আসলে রান্নাঘরের কাজগুলো না শেষ হয়েও হয় না শেষ, এই রকম অবস্থা। তবে আজকে যে কাজগুলো আমি করেছি এগুলো আমাকে অনেক দিন পর্যন্ত একটু মনে করো হেল্প করবে, কেননা এই যে বাদামটা ভেজে রাখলাম এটা ন্যূনতম 1 সপ্তাহ বা 5-6 দিন তো যাবেই। আর তাছাড়া আমার জিরা যে ব্লেন্ড করা দরকার ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, এটাও ধরো আমার 10-12 দিন আর হাত দিতে হবে না। সেক্ষেত্রে কিছু কাজের চাপ না এক দিন তুমি না চাইতেও চলে আসে রান্নাঘরে, যেগুলো আমাদেরকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতেই হয়। এটাই আমাদের হাউস ওয়াইফদের না কাজ, এটাই আমাদের গৃহিণীদের জীবন, এটাই আমাদের সংসারের লক্ষ্য। আসলে প্রত্যেকটা কাজকে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করাই হচ্ছে যে আমাদের গৃহিণীর, আমি বলতে পারি যে এটাই আমাদের আসলে সংসারের অন্যতম কাজ। সুন্দর করে আস্তে আস্তে করে তোমার ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম, আর এটা আমি একটা জারে রেখে দিব, অনেক দিন থাকবে আর খেতেও অনেক মজা লাগে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিওটা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ভিডিওটা ওয়াচ করছো, এটা কিন্তু তোমরা আমার পাশে থেকে বন্ধু বা আমাকে চেনো না জানো না, আমার একটা ব্লগ দেখে ভালোবাসা দিচ্ছ। আর এই সাপোর্টটা যদি আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পেতাম, ফ্যামিলি মেম্বার মিনস হচ্ছে যে ধরো আমার বাবার বাসা, আমার শ্বশুর বাসা, সবাই যদি আমার ব্লগটা দেখতো না, আমি না আজকে অনেক দূরে যেতে পারতাম। আসলে কেউ কখনো না তোমার সাপোর্টটা করে না, বা সবার লাইফ নিয়ে হয়তো বা সবাই অনেক বিজি, বা অনেকে জানেই না যে আমি ব্লগ করি। তো সেক্ষেত্রে এই যে এইখানেও না তোমার হচ্ছে যে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। একটা পার্সন যদি আমার ভিডিওটা দেখতো, সাবস্ক্রাইব করতো, লাইক করতো, কমেন্ট করতো, তাহলে দেখতা দিনে দিনে আমার ভিডিওর রিচটা অনেকখানি বাড়তো। তো এটা নিয়ে আমি আফসোস করি না, আমি কাউকে প্রেশার ক্রিয়েট করব না যে আমার ব্লগটা দেখো। ভালোবাসা না থাকলে না কোনো কিছু আসলে স্ট্রংলি তৈরি হবে না, এটা আমি অনেক বিলিভ করি মন থেকে। তো আসলে আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগবে সেটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাদাম ভাজাও হলো, বড় ছেলেকে কিছু বাদামও দিয়েছিলাম, তবে সে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।